নমস্কার। আইসি 38 এক্সামের জীবন বিমা সম্পর্কে আমরা একটু জানব। জীবন বিমা হচ্ছে জীবন বিমার যে টপিক সেটা হচ্ছে মানুষের জীবন, ঠিক আছে। জীবন বিমায় মানুষের জীবনকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। জীবন বিমায় মানুষের জীবনকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। এই সম্পদ কথাটার অর্থ হচ্ছে যার অর্থনৈতিক মূল্য আছে। তাই আমরা এটা জীবন বিমা করতে গিয়ে এটা ভেবে নিই যে প্রত্যেক মানুষের জীবনের অর্থনৈতিক মূল্য আছে, ঠিক আছে, এবং কোনো বিপত্তি হলে তা মানুষের জীবনের বা জীবনের যে মৃত্যুর সম্ভাবনা বৃদ্ধি করে। তাই বিপত্তি কথার অর্থ হচ্ছে যে যেটা এমন একটা ঘটনা ঘটায় যেটা মানুষের জীবনের যাওয়ার যে রিস্ক, মানুষের জীবন যাওয়ার যে রিস্ক সেই সম্ভাবনাটাকে বৃদ্ধি করে। তাহলে জীবন বিমার যে টপিক সেটা হচ্ছে মানুষের জীবন, এবং মানুষের জীবনকে সম্পদ হিসাবে এখানে গণ্য করা হয়। এবং সম্পদ হচ্ছে এমন একটা কিছু জিনিস বা বস্তু যার অর্থনৈতিক মূল্য রয়েছে, ঠিক আছে। ইন্স্যুরেন্স মানে হচ্ছে ঝুঁকির স্থানান্তর। ঝুঁকিটাকে একটা 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 ব্যক্তি যদি কোম্পানিকে স্থানান্তর করে বা ট্রান্সফার করে, সেটাকেই জীবন বিমা বলে। একটা ব্যক্তি যখন তার জীবনের যে রিস্ক, জীবনের যে রিস্ক সেটাকে কোনো কোম্পানিকে দিয়ে দেয়, তো সেটাকেই অ্যাকচুয়ালি জীবন বিমা বলে। এবং এই জীবন বিমা মানে হচ্ছে ঝুঁকিটাকে স্থানান্তর করা। ইন্স্যুরেন্স হচ্ছে অমূর্ত প্রকৃতির কথাটা অর্থ হচ্ছে যে জিনিসটাকে ধরা ছোঁয়া যায় না, সেই সমস্ত বস্তুকে অমূর্ত প্রকৃতির বস্তু বলে। জীবন বিমাকে যেহেতু আমরা ধরতে বা ছুঁতে পারি না, সেই জন্য জীবন বিমা হচ্ছে অমূর্ত প্রকৃতির একটি জিনিস। এবং ইন্স্যুরেন্স হচ্ছে সলিসিটেশনের সাবজেক্ট। সলিসিটেশন কথাটা অর্থ হচ্ছে যে অনুনয় বিনয়। হ্যাঁ, যে জিনিসটাকে অনুনয় বিনয়ের মাধ্যমে বিক্রি করতে হয় তাকে সলিসিটেশনের সাবজেক্ট বলে। কারণ জীবন বিমা নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, চাল ডাল গম নয়, যেটা মানুষ দোকানে লাইন দিয়ে কিনবে। তাই জীবন বিমা বিক্রি করতে গেলে একটু অনুনয় বিনয় করতেই হয়। ভারতবর্ষে আরেকটা জিনিস দেখে নেব, ভারতবর্ষের প্রথম জীবন বিমা কোম্পানি হচ্ছে দি ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটা এক্সামে প্রায় আসে। ভারতবর্ষের প্রথম ইম্পর্টেন্ট বা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম জীবন বিমা কোম্পানি হচ্ছে দ্য ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। এবং ভারতবর্ষে যতগুলো বিমা কোম্পানি আছে তাদেরকে চালায় হচ্ছে IRDA, ঠিক আছে। বা ভারতবর্ষে যত বিমা কোম্পানি আছে সবাইকে লাইসেন্স দেওয়া থেকে শুরু করে ফাইন করা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হচ্ছে IRDA। এবং এর পুরো কথাটি হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের সমস্ত কিছু ইয়ে করে IRDA, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ। এবং 1999 সালে IRDA আইন প্রণীত হয়, মানে আইনটি গঠিত হয় 1999 সালে। এবং এই আইন অনুযায়ী IRDAকে প্রতিষ্ঠা করা হয়। প্রথমত একটা আইন পাস হয় 1999 সালে, এবং এই আইন অনুযায়ী IRDAকে প্রতিষ্ঠা করা হয়, এবং এটা কার্যকরী হয় এপ্রিল 2000 সালে। IRDA কার্যকরী হয়েছিল এপ্রিল 2000 সালে, বা এই আইনটি IRDA যে আইন সেটা কার্যকর হয়েছিল এপ্রিল 2000 সালে, এবং 1999 সালে এই আইনটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, আমরা এটা যেটা জানলাম সেটা হচ্ছে ইন্স্যুরেন্স জীবন বিমা হচ্ছে একটা চুক্তি, যে চুক্তির ফলে একজন বিমাকারী বা বিমাকৃত ব্যক্তি সে প্রিমিয়াম দেয়, এবং তার বিনিময়ে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে বাধ্য থাকে, ঠিক আছে। এবং যে চুক্তিটি হয় সেটা কোন আইনের দ্বারা পরিচালিত হয়, সেটা হচ্ছে ভারতীয় চুক্তি আইন 1872 সালে ভারতীয় চুক্তি আইনের দ্বারা প্রত্যেক জীবন বিমা কোম্পানি তার কাস্টমারের সাথে বা বিমাকারী ব্যক্তির সাথে চুক্তি করে, ঠিক আছে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ভারতীয় জীবন বীমা নিগম বা ভারত এলআইসি এটা 1 সেপ্টেম্বর 1956 সালে গঠিত হয়েছিল। হ্যাঁ, এলআইসি ভারতীয় জীবন বীমা নিগম 1 সেপ্টেম্বর 1956 সালে এই কোম্পানিটি ভারতবর্ষের যেটা সবথেকে বড় সরকারি কোম্পানি, যেখানে প্রায় 97% গভর্নমেন্টের শেয়ার রয়েছে, সেটা 1956 সালে 1 সেপ্টেম্বর তৈরি হয়েছিল। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা আমরা দেখবো যে প্রথম প্রিমিয়াম রসিদ কী। প্রথম প্রিমিয়াম রসিদ হচ্ছে একটা যখন জীবন বিমা পলিসি হচ্ছে, তখন সেই পলিসিতে যে চুক্তি শুরু হয়েছে এটা তার প্রুফ। কারণ একটা জীবন বিমা কন্ট্রাক্ট হওয়ার সময় যদি একটা কাস্টমার যেদিন তার পয়সা বা প্রিমিয়াম প্রথম প্রিমিয়াম জমা দেয় ক্যাশ কাউন্টারে, তখন যে রসিদটা পায় সেই রসিদটার নাম হচ্ছে প্রথম প্রিমিয়াম রসিদ। এবং সেই সময় থেকে মোটামুটি 1 মাস পর্যন্ত কাস্টমারের হাতে অন্য কোনো ডকুমেন্টস থাকে না। তাই যেদিন কাস্টমার পলিসিটা করে সেই দিন যে রসিদটা পায় সেটা হচ্ছে পলিসি চুক্তি শুরু হয়েছে তার প্রমাণ। ঠিক আছে, এবং পলিসিটি হওয়ার মোটামুটি 15 দিন থেকে 1 মাসের মধ্যে কাস্টমারের বাড়িতে বাই পোস্ট একটা যে নথি আসে সেটাকে বলে পলিসি নথি। এবং এটা হচ্ছে যে বিমাকারী এবং বিমাকৃতের মধ্যে চুক্তি হয়েছে তার প্রামাণিক নথি। ঠিক আছে, তাই পলিসিটা শুরু হলো কখন, যখন সে প্রিমিয়াম রসিদ পেলো হাতে। আর এটা যেদিন পলিসিটা হয় সেই দিনই সেই রসিদটা সে পায়। এবং পলিসি হওয়ার 15 দিন থেকে 1 মাসের মধ্যে তার বাড়িতে যেটা পলিসি বন্ড বা দলিল আছে সেটাকে বাংলায় বলে পলিসি নথি। এবং এটাই হচ্ছে মূল প্রমাণ যে ওই 1872 সালে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী এটা হচ্ছে প্রামাণিক নথি, যেটা বিমাকারী এবং বিমাকৃতের মধ্যে যে একটা পলিসি হয়েছে তার মূল নথি হচ্ছে এই পলিসির নথি। ঠিক আছে, আচ্ছা, এই নথিতে সমস্ত রকম যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন শর্তাবলী রয়েছে সেগুলো থাকে। এবং যদি কোনো জটিল ভাষার ব্যবহার করা হয় তাহলে রায়টা যায় বিমাকৃত ব্যক্তির পক্ষে। যদি কোম্পানি কোনো ইচ্ছাকৃতভাবে কোনো জটিল ভাষা দেওয়া হয়, যে ভাষাটা পড়ে কিছু বুঝতে পারা যাচ্ছে না, অস্পষ্ট ভাষা রয়েছে, সেক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির পক্ষে কিন্তু রায়টা যায়। হ্যাঁ, এটা নিয়ে যদি কোনো কেস হয় বা কোনো কিছু হয়, যদি দেখা যায় যে ভাষাটা কোম্পানি প্রয়োগ করেছে সেটা অস্পষ্ট, সেক্ষেত্রে বিমাকৃত ব্যক্তির পক্ষে কিন্তু রায়টা যাবে। আচ্ছা, গ্রেস পিরিয়ডের কনসেপ্ট একটু দেখবো। 24 নম্বর প্রশ্নে একটা জিনিস দেখা যাক। যদি প্রিমিয়াম দেওয়ার অতিরিক্ত সময়, সাপোজ ধরে নিলাম যে কেউ 1 জানুয়ারি যদি একটা পলিসি করে, তাহলে যদি সে কোয়ার্টারলি বা 3 মাস অন্তর প্রিমিয়াম দেয়, তাহলে তার নেক্সট যে ডেটে প্রিমিয়াম দেওয়ার কথা সেটা হচ্ছে 1 এপ্রিল। যদি সে 1 এপ্রিল পলিসি দিতে না পারে বা প্রিমিয়াম দিতে না পারে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সময় হিসেবে আরও 2 সপ্তাহ দেওয়া হয়। ঠিক আছে, তাহলে যদি যেদিন প্রিমিয়াম দেওয়ার কথা সে কোনো কারণে যদি সেই ব্যক্তি সেদিন প্রিমিয়াম দিতে না পারে, তাহলে তাকে এক্সট্রা সময় হিসাবে 15 দিন বা 2 সপ্তাহ দেওয়া হয়। এই সময়টাকে গ্রেস পিরিয়ড বা অন্তর্বর্তীকালীন সময় বলে। আচ্ছা, প্রিমিয়াম সম্পর্কে জানলাম। এবার একটা জিনিস দেখে নেওয়া যাক যে একটি 267 নম্বর প্রশ্নে একটি পলিসির বিনামূল্যে পরীক্ষণের সময়কাল কত দিনের মধ্যে উপলব্ধ হয়। যদি পলিসি নথি বা পলিসি বন্ড বা পলিসি দলিল একটা ব্যক্তির বাড়িতে 15 দিন বা 1 মাসের মধ্যে পৌঁছানোর পর যদি ব্যক্তিটি সেই দলিলটা পড়াশোনা করে দেখে যে শর্তাবলী তাকে বলা হয়েছিল, এই পলিসি বন্ডে যে শর্তাবলী লেখা আছে সেগুলো পুরোপুরি অন্যরকম বা তার যদি মনে হয় পলিসি নথিতে যে শর্তাবলী আছে সেগুলো তার পছন্দ না হয়, তাহলে সে পলিসিটা 15 দিনের মধ্যে কিন্তু ফেরত দিতে পারে।
যদি পলিসি নথি তার বাড়িতে পৌঁছানোর পর তার যদি পলিসিতে লেখা শর্তাবলীগুলো পছন্দ না হয়, যে শর্তাবলীর আন্ডারে পলিসিটি করা হয়েছিল সেটা যদি তার পছন্দ না হয়, তাহলে বিনামূল্যে একবার পলিসি বন্ডটাকে বা পলিসি নথিটাকে দেখে নেওয়ার পর সে যদি মনে করে সে পলিসিটা সে করবে না, তাহলে 15 দিনের মধ্যে সে পলিসিটা ফেরত দিয়ে তার টাকা ফেরত নিতে পারে। এটাকে ফ্রি লুক পিরিয়ড বলা হয় বা বিনামূল্যে নিরীক্ষণের সময়কাল বলা হয়। আর একটা কনসেপ্ট দেখে নেওয়া যায়, যদি বিমাকৃত ব্যক্তি জীবন বিমার মূল নথিটি বা পলিসি নথিটি হারিয়ে ফেলে বা দলিলটি হারিয়ে ফেলে, তাহলে কী হবে? তাহলে এখানে দেখা যায় 1 নম্বর অপশানটা, বিমা কোম্পানি চুক্তির কোনো পরিবর্তন না করে একটি প্রতিলিপি পলিসি প্রদান করবে। মানে যদি ব্যক্তি একটা এফআইআর করে কোম্পানিকে জানায় যে তার পলিসি এটার হারিয়ে গেছে বা কোনো কারণে সে খুঁজে পাচ্ছে না, তাহলে তাকে একটা প্রতিলিপি পলিসি বা একটা ডুপ্লিকেট পলিসি প্রদান করা হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথম প্রিমিয়াম রসিদ সম্পর্কে জানলাম যে একটা ব্যক্তি ইন্স্যুরেন্স করার সময় প্রথমে যে প্রিমিয়ামটা দেয় এবং প্রিমিয়ামটা দেওয়ার পর সে যে রসিদটা পায় সেটাকে প্রথম প্রিমিয়াম রসিদ বলে। পরবর্তীকালে সে যে রসিদগুলো পায় সেটাকে বলে নবীকরণের প্রিমিয়াম রসিদ। আরেকবার আমি বলে দিচ্ছি, নবীকরণের প্রিমিয়াম রসিদ। নেক্সট যে প্রিমিয়াম রসিদগুলো পাবে 3 মাস পর 6 মাস পর, সেগুলোকে বলবে নবীকরণের প্রিমিয়াম রসিদ। আমরা নমিনেশন সম্পর্কে জানবো। নমিনেশনের অর্থ হলো মনোনয়নকরণ। আর যাকে মনোনয়নকরণ করা হয় তাকে বলে মনোনীত ব্যক্তি। মনোনীত ব্যক্তি বা মনোনয়নকরণ কথার অর্থ হচ্ছে যে একটা ব্যক্তি যখন বিমা শুরু করে তখন তার মৃত্যুর পর মৃত্যুকালীন দাবিটা তার ফ্যামিলির কে পাবে সেটা নির্ধারণ করার জন্য 1 বা 2 বা 4 ব্যক্তিকে মনোনয়নকরণ করা হয় বা মনোনীত করা হয়। ঠিক আছে? মনোনয়নকরণ অর্থ হচ্ছে নমিনেশন। একটা ব্যক্তির মৃত্যুর পর তার মৃত্যুকালীন যে দাবি বা মৃত্যুর পরে যে দাবি ওঠে বা ডেথ ক্লেম যেটা পাওয়া যায়, সেটা কোন ব্যক্তি পাবে, তার ফ্যামিলিতে কোন ব্যক্তির অধিকার সেটাকে নির্ধারণ করার জন্য এক বা একাধিক ব্যক্তিকে মনোনয়ন করা যায় এবং এই ব্যক্তিগুলোকে মনোনীত বলে। ঠিক আছে? এবং আরেকটা যেটা জিনিস, যদি মনোনীত ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক না হয়, সেক্ষেত্রে একজন নিয়োগকৃত ব্যক্তিকে দরকার হয়। যদি মনোনীত ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয়, 18 বছরের কম বয়স হয়, তাহলে একজন নিয়োগকৃত ব্যক্তির দরকার হয়। এবং এই মনোনীত ব্যক্তির কথা ধারা নম্বর 39-এ বর্ণিত আছে এবং নিয়োগকৃত ব্যক্তির কথা ধারা নম্বর 38-এ বর্ণিত আছে। নিয়োগকৃত ব্যক্তির কথা ধারা নম্বর 38-এ বর্ণিত আছে আর মনোনীত ব্যক্তির কথা ধারা নম্বর 39-এ বর্ণিত আছে। আরেকটু জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হোক, যদি মনোনীত ব্যক্তি নাবালক হয় এবং তার নাবালক থাকতে থাকতে যদি সেই ব্যক্তি যিনি পলিসি করেছেন তার মৃত্যু হয়, তাহলে একজন নাবালক ব্যক্তির হাতে টাকা দেওয়াটা আইনের পক্ষে ঠিক না। সেই জন্য একজন নিয়োগকৃত ব্যক্তির দরকার হয়। মানে যদি মনোনীত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি ডেথ ক্লেম হয়, সেক্ষেত্রে নিয়োগকৃত ব্যক্তির হাতে টাকাটা যায়। একবার সেই মনোনীত ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তখন আর নিয়োগকৃত ব্যক্তির কোনো অধিকার থাকে না। আর মনোনীত ব্যক্তির পলিসির উপর কোনো অধিকার নেই। পলিসির মালিক কিন্তু মনোনীত ব্যক্তি নয়, একমাত্র যার পলিসি হয়েছে তার মৃত্যু হলে তখন এই কনসেপ্টটা আসে। প্রশ্ন নম্বর 21টা একবার দেখে নেওয়া যাক যে একজন পলিসি কখন বাতিল হিসেবে গণ্য হয়। সঠিক উত্তরটা হচ্ছে, যদি প্রিমিয়াম দেওয়ার যে রেওয়াতি সময় যদি শেষ হয়ে যাওয়ার পরেও প্রিমিয়াম দেওয়া না হয়, তখন কিন্তু পলিসিটা বাতিল হয়ে যায়। মানে আমরা একটা উদাহরণ নিয়ে দেখি, যদি কোনো ব্যক্তি 1 জানুয়ারি পলিসি করে, তার 1 এপ্রিলে যদি সে কোয়ার্টারলি পলিসি করে, তাহলে 3 মাস অন্তর, তার মানে 1 এপ্রিল তার আরেকটা প্রিমিয়াম দেওয়ার কথা। অন্তর্বর্তীকালীন সময় আমরা আগেই দেখলাম সেটা 15 দিন, এবং তাহলে 1 এপ্রিলের সাথে 15 অ্যাড করলে হয় 16 এপ্রিল,
এবং 16ই এপ্রিল থেকে আরও 6 মাস, মানে 16ই সেপ্টেম্বর, এই যে 6 মাস তাকে বলা হয় রেওয়াতি টাইম। এই রেওয়াতি টাইমের মধ্যেও যদি প্রিমিয়াম দেওয়া না হয় তাহলে পলিসিটাকে বাতিল হিসাবে গণ্য করা হয়। একটা বাতিল হয়ে যাওয়া পলিসি কি পুনর্জীবন লাভ করতে পারে? সেটা সম্বন্ধে আমরা যদি একটু জানি, যে একটি পরিস্থিতিতে তৈরি করুন যেটিতে পুনর্জীবনের কালে বিমাযোগ্যতার প্রমাণ প্রয়োজন হয় না। আমরা এই প্রশ্নটা আসার আগে পুনর্জীবন কি সেটা একটু জানবো। একটা পলিসি যখন বাতিল হয়ে যায় তখন সেটাকে পুনর্জীবন করতে আরও এক্সট্রা ফাইন লাগে, এবং যেটা তার প্রিমিয়াম ডিউ ছিল, বাকি ছিল, সেই টাকাটা লাগে, এবং তার সাথে কিছু এক্সট্রা ফাইন বা এক্সট্রা ইন্টারেস্ট লাগে। তাই এবং 5 বছরের মধ্যে পলিসিটাকে রিভাইভ করা যায় বা পুনর্জীবন দেওয়া যায়। মানে একটা পলিসি বাতিল হয়ে যাওয়ার পর তার 5 বছরের মধ্যে যদি ব্যক্তিটা ডিউ প্রিমিয়াম এবং তার ইন্টারেস্ট রেট দিতে চায় এবং ফাইন টাইন দিয়ে আবার পলিসিটাকে রিভাইভ করতে চায় বা পুনরুজ্জীবন দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে সেই পলিসিটা পুনরুজ্জীবন দেওয়া সম্ভব। এবং তাই পুনর্জীবন, একটা পলিসি বাতিল হয়ে যাওয়ার পর তার পুনর্জীবন 5 ইয়ার্সের মধ্যে হয়, কিন্তু 1 বছরের যদি আগেই সে করে নেয় তাহলে বিমাযোগ্যতার প্রমাণ লাগে না। বিমাযোগ্যতার প্রমাণ মানে হচ্ছে মেডিকেল বা অন্যান্য জিনিসপত্র, কেওয়াইসি বা এইসব যে জিনিসপত্র পলিসি শুরু হওয়ার সময় যে জিনিসগুলো লাগে, রিভাইভ করার সময় সেই জিনিসগুলোরই লাগার কথা। কিন্তু পলিসি বাতিল হয়ে যাওয়ার যদি 1 বছরের মধ্যে সে আবার পলিসিটাকে শুরু করতে যায় তাহলে ওই কেওয়াইসি ডকুমেন্টস, মেডিকেল ডকুমেন্টস এগুলো লাগে না। কিন্তু 2 থেকে 5 বছরের মধ্যে যদি সে আবার 1 বছরের মধ্যে না করে যদি 2 থেকে 5 বছরের মধ্যে করতে যায়, সেক্ষেত্রে বিমাযোগ্যতার প্রমাণ হিসাবে কেওয়াইসি বা অন্যান্য ডকুমেন্টস লাগে। কিন্তু পুনর্জীবন 5 ইয়ার্সের মধ্যে করা যায়। একটা পলিসি বাতিল হয়ে যাওয়ার পর যদি 5 ইয়ার্সের বেশি সময় হয়ে যায় সেক্ষেত্রে পুনর্জীবন হওয়া সম্ভব নয়। পুনর্জীবন করতে গেলে ডিউ প্রিমিয়াম, বাকি থাকা প্রিমিয়াম এবং ইন্টারেস্ট লাগে, এবং 1 বছরের মধ্যে যদি সে করে নেয় তাহলে আর বিমাযোগ্যতার প্রমাণ হিসাবে কোনো মেডিকেল সার্টিফিকেট, কোনো কেওয়াইসি ডকুমেন্টস বা ফটো এসব লাগে না। 85 নম্বর প্রশ্নটা যদি আমি দেখি, রমেশ একজন বিবাহিত ব্যক্তি এবং তিনি তার বন্ধুর উপর একটি জীবন বীমা আচ্ছাদন ক্রয় করতে চান, তিনি কি সেটা করতে পারেন? আমরা যদি দেখি উত্তর, তাহলে এটার উত্তর হবে না। রমেশ তার বন্ধুর জীবনের উপর বিমা ক্রয় করতে পারেন না, কারণ এটার মধ্যে কোনো বিমাযোগ্য স্বার্থ নেই। অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স করার যে বেসিক থিওরি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট না হয়, তাহলে সেক্ষেত্রে বা নির্ভরযোগ্য না হয় বা নির্ভর না করে থাকে, তাহলে তার উপর ইন্স্যুরেন্স পলিসি করা যায় না। যেহেতু রমেশের বন্ধুর মৃত্যুতে রমেশের জীবনে অর্থনৈতিকভাবে কোনো রকম পরিবর্তন আসবে না, সেই জন্য রমেশ তার বন্ধুর জীবনের উপর কোনো জীবন বীমা ক্রয় করতে পারে না, কারণ এখানে কোনো বিমাযোগ্য স্বার্থই নেই। কারণ রমেশের বন্ধুর বাঁচা এবং মৃত্যুর উপর রমেশের জীবন নির্ভরশীল নয়। রমেশ তার ওয়াইফের উপর, তার ছেলে মেয়ের উপর বিমা ক্রয় করতে পারে, কিন্তু সে একজন বন্ধুর নামে কখনো জীবন বিমা ক্রয় করতে পারে না। বিমাযোগ্য স্বার্থের সাথে আরেকটা যেটা ইন্স্যুরেন্সের থিওরি রয়েছে সেটাকে বলে ইউবেরিমা ফিট। এই ফিটের কথা অর্থ হচ্ছে যে একটা পলিসি করার সময় একটা পলিসি হোল্ডার বা বিমাকারী ব্যক্তি কোম্পানিকে যেসব তথ্য তার জীবন সম্পর্কে দেবে সেগুলোর জন্য প্রত্যেকটাই সত্যি হয়। একটি বিমা প্রস্তাব ফর্মে সব বস্তুগত তথ্যকে প্রকাশ করা বা কোনো তথ্যকে লুকিয়ে না যাওয়া, বা যে তথ্য দেওয়া হচ্ছে সেটা যেন মিথ্যে তথ্য না হয়। যদি দাবি প্রদান করার সময় ইন্স্যুরেন্স কোম্পানি বুঝতে পারে যে সেই ব্যক্তি কোনো তথ্য গোপন করেছে বা কোনো তথ্য মিথ্যে দিয়েছে, সেক্ষেত্রে উবেরিমা ফিডের নীতিটাকে
ইয়ে করে ইন্স্যুরেন্সটা রিপুডিয়েটও হতে পারে বা প্রত্যাখ্যানও হতে পারে, যে তাহলে কোনো ব্যক্তি যদি কোনো তথ্য তার জীবন সম্পর্কে গোপন করে বা না দেয়, সেক্ষেত্রে উবেরিমা ফিরদের নীতি অনুসারে ইন্স্যুরেন্স কোম্পানিটা তার দাবিটাকে প্রত্যাখ্যান করতে পারে। আমরা এখানে 55 নম্বর প্রশ্ন একবার দেখে নেব। যদি বিমাকৃতের দ্বারা প্রস্তাবে প্রদত্ত প্রাসঙ্গিক তথ্যসমূহ অসত্য হয়, তাহলে 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 বিমা কোম্পানিটার পলিসিটাকে পরিত্যাগ করতে কত সময় লাগা উচিত? 2 বছর পর্যন্ত। একটা ডেথ ক্লেম জমা করার পর সেই কোম্পানি সেটাকে ইনভেস্টিগেশন করবে যে তথ্যগুলো সঠিক কিনা, কোনো তথ্য লুকানো হয়েছে কিনা, এবং 2 বছর পর্যন্ত ইনভেস্টিগেশন করে তারা যদি বুঝতে পারে যে কোনো কারণে কোনো সত্যি কথাকে গোপন করা হয়েছে বা যেসব বস্তুগত তথ্য দেওয়া আছে সেগুলো ভুল, তাহলে 2 বছর পর্যন্ত সেটাকে ঝুলিয়ে রেখে তারপর কোম্পানিগুলো ম্যাক্সিমাম 2 বছর সেই দাবিটাকে প্রত্যাখ্যান করতে পারে। আর এই জন্য টোটাল টাইম একটা কোম্পানি পায় সেটা হচ্ছে 2 বছর। উপেরিমা ফিফিরদের নীতিগুলো ঠিক করে মানা হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কোম্পানির ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2 ইয়ার্স। কিন্তু প্রত্যাখ্যান করা সময়ের সাথে আরেকটা জিনিসকে গুলিয়ে ফেললে হবে না, যে রিয়্যাক্ট করার টাইম। যদি একটা কাস্টমার তার দাবি গ্রহণের জন্য প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে থাকে, তাহলে কোম্পানিটি হয়তো দাবিটাকে দেবে বা দাবি কেন দিতে পারছে না সেটা জানাবে, বা কোনো অবজেকশন থাকলে সেটা জানাবে। সেটার জন্য যে টোটাল টাইম সেটা হচ্ছে 30 ডেজ। ঠিক আছে, এবার 30 ডেজের মধ্যে যদি কোনো আবার তথ্য কোম্পানি দরকার হয়, তাহলে আবার জানতে চাইবে, তারপর আবার জানতে চাইবে, তারপর আবার জানতে চাইবে। এটা ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত করা যায়। তাহলে প্রথম রিয়াকশনটা দেওয়া টাইম হয়, তার দাবিটা যদি ঠিক হয় তাহলে দাবিটাকে ইয়ে করে দিতে হবে। আর যদি দাবিটাকে ভুল মনে হয় তাহলে সেটার জন্য ফার্দার ইনভেস্টিগেশন বা যাই হোক সেটা উত্থাপন করতে হবে, মানে ফার্স্ট রিয়াক্টটা করতে হবে 30 দিনের মধ্যে। প্রথম রিয়াক্টটা করতে হবে 30 দিনের মধ্যে। এবার 30 দিনের মধ্যে কাস্টমারকে জানাতে হবে যে যদি কোনো অন্য ডকুমেন্টসের সাপোর্টিং ডকুমেন্টসের দরকার হয় সেক্ষেত্রে 30 ডেজের মধ্যে প্রথম কাস্টমারকে জানাতে হবে। এবং যদি কাস্টমার আবার জমা দেবে, তারপর যদি আবার অবজেকশন হয় আবার জমা দেবে, এটা ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত করা যেতে পারে। ঠিক আছে, তাহলে একটি জীবন বীমা কোম্পানি প্রদত্ত প্রাসঙ্গিক নথিপত্র প্রাপ্তির পর কতদিনের মধ্যে হয় দাবিটাকে প্রদান করবে কিংবা বিবাদটাকে উত্থাপন করবে, দুটোর মধ্যে একটা প্রথমবার করতে ম্যাক্সিমাম 30 ডেজ সময় একটা কোম্পানির কাছে থাকে। যদি কোনো কাস্টমার, কোনো বিমাকারী ব্যক্তি বা তার অভিযোগটা যদি কোনো কারণে তার দাবিটা প্রত্যাখ্যান হয়, সেটার সম্পর্কে সে যে অভিযোগ করবে সেটার জন্য যে সিস্টেমটা আছে সেটাকে IGMS বলে, ইন্টিগ্রেটেড গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। ইন্টিগ্রেটেড গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, যদি কারোর দাবি না মানা হয় বা ভুল করে সেই দাবিটাকে কোম্পানির দ্বারা প্রত্যাখ্যান করা হয়, তাহলে সে সম্পর্কে সে অভিযোগ জানাতে পারে, যেটার সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। বাট সেই সিস্টেমটাকে বলে IGMS, ইন্টিগ্রেটেড গ্রিভেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। এটার সম্পর্কে আমরা একটু পর বিস্তারিত পড়ব। আমরা একটু আগে দেখলাম উবেরিমা ফাইট, যেখানে এটা বলা ছিল যে যদি কোনো ব্যক্তি কোনো তথ্য গোপন করে বা অসত্য বলে সেক্ষেত্রে দাবিটা প্রদান করা নাও হতে পারে, তার জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে 2 বছর। কিন্তু কত বছর প্রিমিয়াম দিলে সেই দাবি প্রত্যাখ্যান বা অস্বীকার থেকে একটা কাস্টমার সুরক্ষিত হতে পারে, সেটা হচ্ছে 3 ইয়ার্স। আর এটা বলা আছে 45 নম্বর সেকশনে, বিমা আইনের 45 নম্বর সেকশনে এটা বলা আছে। ভালো করে জিনিসটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এখানে ক্লিয়ারলি বলা আছে, বিমা আইনের 45 নম্বর ধারায় বলা আছে, যদি একটি পলিসি 3 বছর অতিক্রম করে বা 3 বছরের প্রিমিয়াম দেওয়া হয়ে যায়, তারপরে যদি দাবি ওঠে এবং সেই দাবিটা কোনোভাবে কোনো কারণে একটা কোম্পানি প্রত্যাখ্যান করতে পারবে না,
একটা পলিসি মিনিমাম 3 বছর হয়ে যাওয়ার পর বিমাকারীর দ্বারা সেই দাবিটা অস্বীকার থেকে সুরক্ষিত হয়ে যায়। তাহলে বিমা আইনের 45 নম্বর ধারা অনুযায়ী একটা পলিসি যখন মিনিমাম 3 ইয়ার্স হয়ে যায়, তখন সেটা কোনো কারণেই, সেটা আত্মহত্যা হোক বা ভুল তথ্য দেওয়ার জন্য হোক, বিমাকৃত কোম্পানি বিমাকারীকে তার দাবি ডেথ ক্লেম বা কোনো ক্লেম থেকে অস্বীকার করতে পারে না। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে সমর্পণ। কোনো পলিসি যদি আমাদের আর্জেন্ট ফাইন্যান্সিয়াল নিড আসে বা অর্থ দরকার হয়, তাহলে কোনো পলিসি 1 বছর হয়ে যাওয়ার পর আমরা সেটাকে সমর্পণ করতে পারি বা সারেন্ডার করতে পারি। ঠিক আছে? তাই সমর্পণ হচ্ছে সারেন্ডার, যেটা ইংলিশে সারেন্ডার বলে, সেটা এমন একটা প্রক্রিয়া, যদি পলিসি 1 বছর হয়ে যাওয়ার পর যদি আমাদের কোনো অর্থের দরকার পড়ে, তাহলে পলিসিটাকে ফেরত দিয়ে আমরা কিছু সারেন্ডার ভ্যালু বা সমর্পণ মূল্য নিতে পারি। সেটা একটা পার্সেন্টেজে হয়, জেনারেলি 55 থেকে 60%। আপনি যে প্রিমিয়ামটা দিয়েছেন তার 55 থেকে 60% সমর্পণ মূল্য হিসেবে আপনি পেতে পারেন, যদি আপনার পলিসি মিনিমাম 1 বছর পূর্ণ হয়ে যায় বা 1 বছরের প্রিমিয়াম দেওয়া হয়ে থাকে। আর এখানে এটা 3 ইয়ার্স। আন্ডাররাইটিংয়ের কনসেপ্টটা আমরা একটু দেখব। কোনো ইন্স্যুরেন্স পলিসি শুরু হওয়ার আগে কোম্পানি যার বিমা হচ্ছে তার সম্পর্কে কিছু তথ্য নেয়। এই তথ্য জেনারেলি তার হেলথ সম্পর্কে, তার জিন সম্পর্কে, তার বাবা মার সম্পর্কে, তার রোগ সম্পর্কে, এইসব সম্পর্কে তথ্য নেয় এবং ঝুঁকিটাকে মূল্যায়ন করে। যে এই ব্যক্তির পলিসিটাকে গ্রহণ করলে দাবি কীরকম আসতে পারে, মৃত্যুকালীন দাবিটা কবে আসতে পারে, কতদিনের মধ্যে আসতে পারে, আদৌ আসতে পারে কি না, এই ঝুঁকিটাকে মূল্যায়ন করার যে পদ্ধতি, তাকে আন্ডাররাইটিং বলে। আন্ডাররাইটিং হচ্ছে একটা ইন্স্যুরেন্স পলিসি শুরু করার আগে যার ইন্স্যুরেন্স হচ্ছে বা যার জীবন বিমা হচ্ছে তার জীবনের ঝুঁকিটা কীরকম, তার যে মাপার পদ্ধতি, তাকে আন্ডাররাইটিং বলে। এই পদ্ধতিটাকে দুভাগে ভাগ করা যায়, বিচার পদ্ধতি আর সংখ্যাসূচক পদ্ধতি। এই পদ্ধতি ডিটেলস আমরা ঢুকবো না, কীভাবে সেটা মাপা হয় সেটা আমরা জানার চেষ্টা করবো না, বাট আমরা জেনে রাখবো শুধুমাত্র 2 রকমভাবে এটাকে মাপা হয়। একটা হচ্ছে বিচার পদ্ধতি, আরেকটা হচ্ছে সংখ্যাসূচক পদ্ধতি। দাবি 2 ধরনের হয়, একটা অবস্থান দাবি, একটা মৃত্যু দাবি। মানুষ জীবিত থাকলে মানি ব্যাক পায়, ঠিক আছে, পরিপক্কতা দাবি হয়, মানে যদি টার্মটা শেষ হয়ে যায় পলিসি, সেই দাবিটাকে বলে অবস্থান দাবি। যদি পলিসি চলাকালীন বা পলিসি চলাকালীন যদি ব্যক্তির মৃত্যু হয়, তাহলে সে যে দাবিটা উত্থাপন হয় তাকে বলে মৃত্যুকালীন দাবি বা মৃত্যু দাবি বা মৃত্যু পরবর্তী দাবি। ঠিক আছে? যদি জীবিত থাকে তাহলে কী দাবি উত্থাপিত হতে পারে? মানি ব্যাক প্ল্যানে যদি ব্যক্তি জীবিত থাকে, তাহলে কিছু বছর অন্তর অন্তর তার অবস্থানগত দাবি আসবে বা পরিপক্কতার দাবি। যদি পলিসির টার্মটা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে যে দাবিটা ওঠে তাকে বলে পরিপক্কতা দাবি বা ম্যাচুরিটি ক্লেম। এই ক্লেমগুলোকে এক কথায় বলে অবস্থানগত দাবি। বা অবস্থানগতের অর্থ হচ্ছে ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে কী কী দাবি উঠতে পারে, আর ব্যক্তির মৃত্যু হলে যে দাবিটা ওঠে সেই দাবিটাকে মৃত্যুকালীন দাবি বা মৃত্যু দাবি বলে। ঝুঁকির ভিত্তিতে একটা মানুষের জীবনকে 4 ভাগে ভাগ করা যায়: মানব জীবন, অমানব জীবন, আদর্শ জীবন আর প্রত্যাখ্যান জীবন। আদর্শ জীবন হচ্ছে যে মানুষের বা যে ব্যক্তির জীবনে কোনো রকম ঝুঁকি নেই, তাকে বলে আদর্শ জীবন। মানব জীবন মানে হচ্ছে যে ব্যক্তির জীবনে ঝুঁকি সামান্য। অমানব জীবন বা সাবমানব জীবন মানে হচ্ছে যে ব্যক্তির জীবনে ঝুঁকি রয়েছে কিন্তু পলিসিটাকে গ্রহণ করা যাবে, এবং সেক্ষেত্রে হয়তো কিছু সাবস্ট্যান্ডার্ড লাইফের ক্ষেত্রে কিছু এক্সট্রা চার্জ, প্রিমিয়ামের কিছু এক্সট্রা চার্জ নেওয়া যেতে পারে। আদর্শ জীবন যেখানে কোনো রকম রিস্ক নেই। মানব জীবন মানে হচ্ছে অল্প একটু রিস্ক রয়েছে, সেটা নেগলিজেবল রিস্ক, সেটাকে অত পাত্তা না দিলেও চলবে। সাবমানব জীবন বা নিম্নমানের লাইফ বা সাবস্ট্যান্ডার্ড লাইফ, এই জীবনের ক্ষেত্রে প্রিমিয়ামটা একটু অতিরিক্ত নেওয়া হয়, একটু অতিরিক্ত চার্জ নেওয়া হয়,
হ্যাঁ, যাতে ঝুঁকিটা কি, কারণ এইরকম জীবনের মানুষের ঝুঁকি অনেক বেশি। আর হচ্ছে প্রত্যাখ্যান জীবন, যে এই প্রত্যাখ্যান জীবন হচ্ছে যেখানে কোম্পানি পলিসিটাকে প্রত্যাখ্যান করে, মানে মানুষের জীবনের ঝুঁকিটা এতই বেশি যে কোম্পানি একবারে পলিসিটাকে নিতেই চায় না। হ্যাঁ, তাই ঝুঁকির ভিত্তিতে চার ভাগে ভাগ করা যায়: আদর্শ জীবন, মানব জীবন, সাবমানব জীবন এবং প্রত্যাখ্যান জীবন। আচ্ছা, ঝুঁকি, দুরকম ঝুঁকি আমরা জানবো। একটা হচ্ছে পেশাগত ঝুঁকি। পেশাগত ঝুঁকি হচ্ছে যে মানুষের পেশাটাই এমন যেখানে প্রচুর ঝুঁকি রয়েছে। যেমন একটা মানুষ যদি আর্মড ফোর্সে চাকরি করে, মিলিটারিতে চাকরি করে, বা কয়লা খনিতে চাকরি করে, বা এমন কিছু কাজ করে যেখানে প্রচুর ঝুঁকি রয়েছে, এই ঝুঁকিকে বলে পেশাগত ঝুঁকি। আরেকটা ঝুঁকি হচ্ছে যে নৈতিক ঝুঁকি। সাপোজ একটা ব্যক্তি পলিসি করার পর প্রতিদিন মদ্যপান শুরু করলো, জোরে জোরে বাইক চালানো বা গাড়ি চালানো শুরু করলো, সেটা হচ্ছে নৈতিক ঝুঁকি। মানুষ নৈতিকতা থেকে বা সাধারণ জীবনযাপন থেকে যে ঝুঁকিটা নেয়, সেই ঝুঁকি হচ্ছে নৈতিক ঝুঁকি। কারণ অনেকে থাকে যে পলিসি করার পর তখন যখন সে জানতে পারে যে তার জীবনের উপর একটা ভালো জীবন বিমা রয়েছে, সে তার নেক্সট দিন থেকে বা তার পর থেকে সে খুব বাজে লাইফস্টাইলে মত্ত হয়, মদ্যপান শুরু করে বা অন্য কোনো খারাপ কাজ করে। হ্যাঁ, এবং সেই সব আচরণের জন্য তার জীবনের যে ঝুঁকি তৈরি হয় তাকে বলে নৈতিক আচরণের সাথে সংযোজিত ঝুঁকি বা নৈতিক ঝুঁকি। আর একটা আছে পেশাগত ঝুঁকি, যেটা আগেই বললাম। একটা ব্যক্তি পেশাগতভাবে, সে ইচ্ছাকৃত করে না, নৈতিকভাবে করে না, কিন্তু পেশাগতভাবে এমন কাজের সাথে যুক্ত থাকে যেখানে ঝুঁকি রয়েছে। আর্ম ফোর্সে যারা চাকরি করে, মিলিটারি চাকরি করে, পুলিশে চাকরি করে বা অন্য কিছু চাকরি করে, সেসব ক্ষেত্রে এই ঝুঁকি রয়েছে। আর এই সমস্ত যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলোকে মূল্যায়ন করা হয় আন্ডার রাইটিং প্রক্রিয়ার মাধ্যমে, যাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো বিচার পদ্ধতিতে আন্ডার রাইটিং, আর একটা যে সংখ্যাসূচক পদ্ধতিতে আন্ডার রাইটিং। সংখ্যাসূচক পদ্ধতি আমি একটু বলে দিই। সংখ্যাসূচক পদ্ধতি মানে হচ্ছে যে ঝুঁকিগুলোকে সংখ্যা দিয়ে করা হয়, প্রকাশ করা হয়। যেমন হচ্ছে যে একজন ব্যক্তির হাইট যদি 170 সেন্টিমিটার হয়, তার ওয়েট মোটামুটি 65 থেকে 75-এর মধ্যে হতে পারে বা হওয়া উচিত। যদি দেখা গেল একটা ব্যক্তির হাইট 170 সেন্টিমিটার অথচ ওয়েট হচ্ছে 150 কেজি, তাহলে তার জীবনের ঝুঁকি অনেক বেশি, কারণ তার ওয়েট এবং হাইটের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক নেই। বা দেখা গেল কারোর ব্লাড প্রেশার বা রক্তচাপ, হ্যাঁ, 120/80 বদলে অনেক বেশি, 170/110। এইগুলো হচ্ছে সংখ্যাসূচক পদ্ধতি, যেটা সংখ্যা দিয়ে ঝুঁকির মূল্যায়ন করা যায়। ঠিক আছে। আর একটা হচ্ছে বিচার পদ্ধতি, যেগুলোকে সংখ্যা দিয়ে বিচার করা যায় না। যেমন একটা ব্যক্তি রাত 3টে পর্যন্ত জাগে, এবং সেই 3টে পর্যন্ত জাগলে তার শরীরে কী কী ক্ষতি হচ্ছে সেটা সংখ্যা দিয়ে মানে করা খুব অসম্ভব। সেখানে মানুষকে বিচার বিবেচনা বা নিজের বুদ্ধি দিয়ে করতে হয়। সেইগুলোকে বলে বিচার পদ্ধতিতে আন্ডার রাইটিং। আর যেগুলো সংখ্যাসূচক, ব্লাড প্রেশার, হাইট, ওয়েট, এজ, এইগুলোতে সংখ্যাসূচক আন্ডার রাইটিং করা সম্ভব। আচ্ছা, একটা পলিসি শুরু করার সময় একটা এজেন্টকে একটা রিপোর্ট সাবমিট করতে হয় বা জমা দিতে হয়। তাকে বলে এজেন্টদের গোপন রিপোর্ট বা এসিআর, এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট। এজেন্ট কনফিডেন্সি মানে কনফিডেন্সিয়াল বা লুকানো, আর রিপোর্ট মানে রিপোর্ট। এবং যেহেতু একটা এজেন্ট একজন কাস্টমারকে খুব ভালোভাবে চেনে, সেই জন্য প্রত্যেক এজেন্টকে একটা পলিসি করার সময় এজেন্টের গোপন রিপোর্ট বা এসিআর বা এজেন্ট কনফিডেন্সিয়াল রিপোর্ট জমা দিতে হয়। এবং এখানে ঝুঁকির মূল্যায়ন এজেন্ট করার পরই সেই পলিসিটাকে জমা দেওয়া হয়, এবং সেটা দেখে অফিস জেনারেলি পলিসিটার ঝুঁকি মূল্যায়ন করে। এই জন্য একজন এজেন্ট বন্ধুকে প্রথম লাইনের আন্ডাররাইটার বলা হয়, যেহেতু একটা এজেন্ট প্রথমে কাস্টমারকে দেখছে এবং
একটা এজেন্ট একটা কাস্টমারের সম্পর্কে যতটা জানে অফিসের পক্ষে ততটা জানা সম্ভব নয়। সেই জন্য এজেন্টকে প্রথম লাইন আন্ডাররাইটার বা ঝুঁকি মূল্যায়নের ক্ষেত্রে প্রথম লাইনে থাকা যে ব্যক্তি থাকে তাকে বলা হয় প্রথম লাইন আন্ডাররাইটার। একটা এজেন্ট, একটা বিমা কোম্পানির এজেন্টই হলো সেখানে প্রথম লাইন আন্ডাররাইটার। একটি পলিসি শুরু করার জন্য শুধু এজেন্টের গোপন রিপোর্টই নয়, একটা কেওয়াইসি ডকুমেন্টস লাগে। আর কেওয়াইসি ডকুমেন্টস আমরা সেইগুলোকেই বলি যেখানে একটা ফটো আইডেন্টিটি এবং ঠিকানা থাকে। প্যান কার্ড কিন্তু কেওয়াইসি ডকুমেন্টস নয়, কারণ প্যান কার্ডে ঠিকানা থাকে না। আধার কার্ড অবশ্যই কেওয়াইসি ডকুমেন্টস, ভোটার কার্ড কেওয়াইসি ডকুমেন্টস, কিন্তু যেখানে পাসপোর্ট কেওয়াইসি ডকুমেন্টস, লাইসেন্স, যে কোনো কিছু লাইসেন্স হচ্ছে কেওয়াইসি ডকুমেন্টস। তাই যেখানে কেওয়াইসি ডকুমেন্টস বলতে আমরা সেই ডকুমেন্টসকেই বুঝি যেখানে ফটো আইডেন্টিটি এবং ঠিকানা দুটোই থাকে। যেখানে ফটো আইডেন্টিটি এবং ঠিকানা দুটোই নেই বা যে কোনো একটা আছে অন্যটা নেই, সেই ডকুমেন্টসটা কিন্তু পারফেক্ট কেওয়াইসি ডকুমেন্টস নয়, যেমন প্যান কার্ড কেওয়াইসি ডকুমেন্টস নয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে MWP আইন, বিবাহিত মহিলাদের সম্পত্তি আইন। ধরা যাক একটা ব্যক্তি তার জীবনকালে অনেক টাকা ঋণ নিয়েছিলেন এবং ঋণ নেওয়ার পর তার মৃত্যু হয়েছে এবং মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার নামে যেহেতু জীবন বিমা আগে থেকেই ছিল, তার ফ্যামিলি কিছু টাকা সেই জীবন বিমা আর দরুন পেয়েছে। এবার যে ব্যক্তি যখন ঋণ নিয়েছিল সেই ঋণটাকে পরিশোধ না করে যেহেতু তার মৃত্যু হয়েছে, তাহলে যে ব্যাংক বা প্রতিষ্ঠান ঋণটা দিয়েছিল সে কি ফ্যামিলিকে এসে বলতে পারে যে আপনার যে পলিসি হোল্ডার যিনি ঋণটা নিয়েছিলেন তার যেহেতু ঋণটা শোধ হয়নি, তার সেহেতু বিমা মৃত্যুকালীন দাবির দরুন যে টাকাটা ফ্যামিলি পেয়েছে সেই টাকার উপর সেই প্রতিষ্ঠানের অধিকার আছে যে প্রতিষ্ঠানটা ঋণ দিয়েছিল। এটা কিন্তু অ্যাকচুয়ালি বলা যায় না, কারণ যদি একটা MWP অ্যাক্ট, বিবাহিত মহিলাদের জন্য সম্পত্তি আইন, এটা 1874 সালে পাস হয়। যদি এই আইন অনুসারে কোনো কেউ জীবন বিমা ক্রয় করে, সেক্ষেত্রে ঋণ যদি কোনো ব্যক্তি তার ঋণ পরিশোধ না করেই মৃত্যু হয় এবং মৃত্যুর পর যদি সে ব্যক্তি জীবন বিমার দরুন কিছু টাকা পায়, সেই টাকা দিয়ে কখনোই তার ফ্যামিলি ঋণ শোধ করতে বাধ্য নয়। কারণ একটা মানুষ জীবন বিমা করে তার ফ্যামিলিকে সুরক্ষিত করার জন্য, এবং যেহেতু জীবন বিমাটা শুধুমাত্র ফ্যামিলিকে সুরক্ষিত করার জন্য করা হয়, এবং তাই এই অ্যাক্ট অনুযায়ী যদি কেউ এই অ্যাক্ট অনুযায়ী তার কোনো জীবন বিমা পলিসি কেনে, তাই এই এবং ওই ব্যক্তিটা তার জীবনকালে যদি কোনো ঋণ নিয়ে থাকে এবং ঋণটা পরিশোধ না করে যদি তার মৃত্যু হয়, তাহলে যে প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে ঋণ নেওয়া হয়েছিল সে ব্যক্তি ওই জীবন বিমার যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাকে দাবি করতে পারে না। ঠিক আছে, সেই অ্যামাউন্টের উপর বা মৃত্যুকালীন দাবির উপর শুধুমাত্র তার ফ্যামিলি এরই অধিকার বা বিবাহিত মহিলার অধিকার রয়েছে তার সাথে। তাই এই আইনটা 1874 সালে পাস হয় এবং এখানে 6 নম্বর ধারায় এই আইনটা সম্পর্কে বিস্তারিত বলা আছে এবং এই আইনটাকে বিবাহিত মহিলাদের সম্পত্তি আইন বলে। এখানে অনাদায়ী ঋণ কখনো জীবন বিমার দরুন পাওয়া অর্থ দিয়ে পরিশোধ করা যায় না, বা এইটা আর এই একটা সম্পর্কে খুব ডিটেলসে যদি কোনো ধারায় বলা থাকে সেটা হচ্ছে 6 নম্বর ধারা। এটাকে ম্যারেজ ওম্যান প্রপার্টি অ্যাক্ট 1874, এটা হচ্ছে ম্যারেজ ওম্যান প্রপার্টি অ্যাক্ট 1874। এখানে আরেকটা কনসেপ্ট আমরা জানবো, কি ম্যান। কি কথাটা অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, ম্যান কথাটার অর্থ হচ্ছে যে মানুষ। প্রত্যেক কোম্পানিতে একটা, দুটো, এক বা একাধিক ব্যক্তি কি ম্যান থাকতে পারে। ঠিক আছে, প্রত্যেক কোম্পানিতে
এক বা একাধিক ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ হয়, মানে ওই ব্যক্তিগুলো না থাকলে কিন্তু কোম্পানি চলবে না বা কোম্পানির লস হবে। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে কোম্পানি যিনি মালিক তিনি সেই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর ইন্স্যুরেন্স করে রাখতে পারেন, কারণ সেই সমস্ত ব্যক্তির অবর্তমানে বা মৃত্যু হলে কিন্তু কোম্পানিটার ক্ষতি হবে। এখানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট বা বীমাযোগ্য স্বার্থ রয়েছে। যদিও কোম্পানির মালিক কোম্পানির কর্মচারীর কেউ হয় না, কোনো আত্মীয় স্বজন নয়, কিন্তু যেহেতু তার কোম্পানিটা চালানোর জন্য ওই ওই এক বা একাধিক ব্যক্তি সাহায্য লাগে, সেই জন্য তাদের মৃত্যু হলে কোম্পানিতে একটা অনেক বড় লস হতে পারে। তাই এটাকে কি ম্যান ইন্স্যুরেন্স বলে। কি মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ম্যান মানে হচ্ছে মানুষ। তাই কি ম্যানটা কে? ব্যবসায়ী কাজকর্মে অত্যন্ত নির্ভরযোগ্য ব্যক্তি। ঠিক আছে, এবং এই কিম্যানের ইন্স্যুরেন্স করার জন্য যে খরচাটা হয়, কিম্যানের ইন্স্যুরেন্স করার জন্য প্রিমিয়াম দেওয়ার জন্য যে খরচাটা হয় সেটা অ্যাকচুয়ালি ব্যবসায়িক খরচা, এবং এটা দেখালে কিছু কর ছাড় মানে ট্যাক্স ছাড় পাওয়া সম্ভব। যদি এই কিম্যানের ইন্স্যুরেন্স পলিসি করার জন্য প্রিমিয়াম দেওয়ার জন্য যে খরচাটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যবসায়িক খরচা, সেটা কোনো ব্যক্তিগত খরচা নয়, এবং সেটা সরকারকে দেখালে কিছু কর ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা যেটা কনসেপ্ট আমরা দেখবো যে জীবন বিমায় আগেই বলেছি যে মানুষের জীবনকে সম্পদ হিসেবে গণ্য করা হয়, আর সম্পদ মানেই হচ্ছে এমন জিনিস যার অর্থনৈতিক মূল্য রয়েছে। বিপত্তি এমন জিনিস যা মৃত্যুর সম্ভাবনাটাকে বৃদ্ধি করে। কিন্তু মানব জীবন যেহেতু একটা সম্পদ এবং সম্পদে অর্থনৈতিক ভ্যালু আছে, তাই মানুষের জীবনের ভ্যালু নির্ণয় করা বা অর্থনৈতিক মূল্য নির্ণয় করাটা দরকার। ঠিক আছে, একটা মানুষের জীবনকে আমরা সম্পদ বলি, এবং প্রত্যেক সম্পদের যেহেতু অর্থনৈতিক মূল্য আছে এবং মানুষের জীবনেরও অর্থনৈতিক মূল্য আছে। এটাকে হিউম্যান লাইফ ভ্যালু বলে, হিউম্যান লাইফের ভ্যালু। ভ্যালু মানে হচ্ছে মূল্য। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন হচ্ছে প্রফেসর হিউবনার বলে একজন অধ্যাপক ছিলেন। তিনি হিউম্যান লাইফের ভ্যালুর যে কনসেপ্ট সেটাকে প্রথম নিয়ে এসেছিলেন। এবার এটাকে কিভাবে আমরা দেখব বা বিচার করব বা কী করে ক্যালকুলেট করব সেটা একটু দেখে নেওয়া যাক। ধরা যাক রাজন নামে একজন ব্যক্তি ছিল যার ইনকাম হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ, এবং সে 24,000 টাকা তার মধ্যে থেকে করেছে, খরচ করেছে। ঠিক আছে, তাহলে তার সঞ্চয় হচ্ছে 96,000। তার যদি ইনকাম 1,20,000 হয়, সে তার মধ্যে থেকে যদি সে আগের বছর 24,000 টাকা খরচা করে দেয়, তাহলে তার সঞ্চয় কত হবে? তার সঞ্চয় হবে 96,000 টাকা। এবার যেহেতু এটা আগের বছরের সঞ্চয়, তার মানে ব্যক্তিটার মৃত্যু হলে পরিবারটা 96,000 টাকার সঞ্চয়টাকে হারাবে। তার ব্যক্তিটা জীবিতকালীন যে 96,000 টাকা করে তাদের সঞ্চয় হচ্ছিল, সেই সঞ্চয়টা সে ফ্যামিলিটা হারাবে বা লস হবে। তাহলে এবার বর্তমান যেহেতু এটা আগের বছর এর হিসাব, যেহেতু আমরা ধরে নিলাম বর্তমান বাজারের ইন্টারেস্ট মূল্য হচ্ছে বা সুদের হার হচ্ছে 8%, তাহলে আগের বছর ছিল 96,000, সেটাকে যদি এই 8% বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে দাঁড়াবে হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে একটা ব্যক্তি ইনকাম করেছে এত, তার খরচ করেছে এত আগের বছর, এবং তার সঞ্চয় হচ্ছে এত। এবার এটা আগের বছরের সঞ্চয়, এটাকে এই আগের বছরের সঞ্চয়কে যদি আমরা বাজার মূল্য দিয়ে বৃদ্ধি করে দিই, তাহলে যে টাকাটা দাঁড়াবে সেটা হচ্ছে যে হিউম্যান লাইফ ভ্যালু। তাহলে হিউম্যান লাইফ ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দুটো জিনিস কিন্তু খুব দরকার। 170 নম্বর প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো। HLV বা হিউম্যান লাইফ ভ্যালু নির্ধারণের সময় বিবেচিত দুটি উপাদান চিহ্নিত করো। এখন যদি আমরা উত্তরটা দেখি, উপার্জনক্ষম ব্যক্তির খরচ বাবদ আয় বা খরচ বাদ দিয়ে যেটা আয় হয় বা সঞ্চয়, এবং বার্ষিক সুদের হার।
এই দুটো জিনিস জানলেই কিন্তু আমরা একটা মানুষের হিউম্যান লাইফ ভ্যালু বার করতে পারবো। আগের যে আমি এক্সাম্পলটা দিলাম, উদাহরণটা দিলাম, সেখানে 1,20,000 টাকা আয়, খরচ হচ্ছে 24,000, সঞ্চয় হচ্ছে 96,000। সেই 96,000 টাকা যদি আমি বার্ষিক সুদের হার দিয়ে বৃদ্ধি করে দিই, যেহেতু সেটা আগের বছরের হিসাব, এই বছরে সেই টাকাটা কত হতো সেটা বার করার জন্য আমরা যদি সেই বার্ষিক সুদের হার দিয়ে যদি আমরা বৃদ্ধি করে দিই, তাহলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে সেই ব্যক্তির হিউম্যান লাইফ ভ্যালু। ঠিক আছে, তাই দুটো উপাদান দরকার হিউম্যান লাইফ ভ্যালুটাকে ক্যালকুলেট করার জন্য। একটা খরচ বাবদ তার আয় বা সঞ্চয়, আর হচ্ছে বার্ষিক সুদের হার। আর এটা কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন অধ্যাপক হিউবনার এই কনসেপ্টটাকে প্রথম মার্কেটে নিয়ে এসেছিলেন। আমরা একটু হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বিমা সম্পর্কে জানব। স্বাস্থ্য বিমায় যদি পূর্বে বিমা করার আগে যে রোগগুলো ছিল সেই রোগের জন্য কোনো দাবি দেওয়া হয় না, আর সেগুলোকে পূর্বে অস্তিত্বশীল রোগ বলা হয়। এবং সেগুলো হচ্ছে সেই রোগগুলো যেগুলো পলিসি করার আগে 48 মাস আগেই বিমাকারীর শরীরে ঢুকেছিল, সেই রোগগুলোকে পূর্বে অস্তিত্বশীল রোগ বলা হয়। স্বাস্থ্য বিমা শুরু করার 48 মাস মানে 4 বছর আগেই যেটা একটা মানুষের শরীরে যে রোগগুলো ছিল সেই রোগগুলোর জন্য বিমা করার পর কোনো ক্লেম দেওয়া হবে না। এগুলোকে পূর্ব অস্তিত্বশীল রোগ বলে এগুলো। আর পূর্ব অস্তিত্বশীল সেই রোগগুলো যেগুলো 48 মাস বা পলিসি করার 4 বছর আগে পলিসি হোল্ডারের মধ্যে এসেছিল বা পলিসি হোল্ডার অভিজ্ঞতা করেছিল। ঠিক আছে, আচ্ছা, ফ্যামিলি ফ্লোটার। আমরা একটা স্বাস্থ্য বিমা করলে গোটা ফ্যামিলিটাকে সেই একটা পলিসির মধ্যে আনতে পারি, সেই পলিসিটাকে ফ্যামিলি ফ্লোটার পলিসি বলে। একটা স্বাস্থ্য বিমা করলে সেই স্বাস্থ্য বিমার মধ্যে আমরা একে একে সবারই জন্য একটা করে স্বাস্থ্য বিমা, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, বাবার জন্য একটা, এরকম না করে একটা ফ্যামিলির মধ্যে সবাইকে আমরা আনতে পারি। এবং এগুলোকে ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স বলে, ফ্যামিলি ফ্লোটার হেলথ ইন্স্যুরেন্স। এবং এগুলোতে ম্যাক্সিমাম 7 জনকে নিয়ে আসা সম্ভব, স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, শ্বশুর, শাশুড়ি, এই 7 জনকে নিয়ে আসা সম্ভব একটা ফ্যামিলি ফ্লোটার পলিসির মধ্যে। এছাড়া আর কাউকে ইনক্লুড করা যাবে না। আচ্ছা, একটা স্বাস্থ্য বিমায় জেনারেলি 90 দিনের খরচা দেওয়া হয়। প্রি হসপিটালাইজেশনে 30 দিন, মানে হসপিটালে ভর্তি হওয়ার আগের 30 দিন, আর পোস্ট হসপিটালাইজেশন মানে হসপিটালে ভর্তি হওয়ার আগের পরের 60 দিন। 60 আর 30 90 দিন। এবার একটা স্বাস্থ্য বিমায় জেনারেলি 90 দিনের খরচা দেওয়া হয় হসপিটালে ভর্তি হওয়ার আগের 30 দিন, এবং পোস্ট হসপিটালাইজেশন হসপিটালে ভর্তি হওয়ার পর 60 দিন, 60 ডেজ, মানে 60 আর 30 যোগ করলে হয় 90। আচ্ছা, স্বাস্থ্য বিমায় জেনারেলি ক্যাশলেস বেনিফিট থাকে। প্রত্যেক স্বাস্থ্য বিমা কোম্পানির কাছে কিছু লিস্ট থাকে, সেই লিস্টটা হচ্ছে হসপিটালের লিস্ট। সেই হসপিটালে গেলে জেনারেলি ক্যাশলেস হয়, কোনো টাকা পয়সা ছাড়াই চিকিৎসা হয়। আর সেই হসপিটালের লিস্ট বা সেই হসপিটালগুলোকে টিপিএ বলে, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর, একে বাংলায় বলে তৃতীয় পক্ষ অধিকার সমূহ বা নির্ধারক সমূহ, তৃতীয় পক্ষ নির্ধারক সমূহ। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি হসপিটালগুলোকে বলে, যে হসপিটালে গেলে সেই স্বাস্থ্য বিমার অধীনে কিছু হসপিটাল বা নার্সিংহোম থাকে। সেখানে গেলে স্বাস্থ্যর যে পলিসি হয়েছে সেই কার্ডটা দেখালে ক্যাশলেস চিকিৎসা হয়। আর সেই হসপিটালের লিস্টগুলোকে বা সেই হসপিটালগুলোকে তৃতীয় পক্ষ নির্ধারক সমূহ বা থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর বলে। আচ্ছা, একটা বিমা পলিসি শুরুর 30 দিনের মধ্যে কোনো দাবি দেওয়া হবে না। একটা বিমা পলিসি শুরু করার পর যদি আমরা 30 দিনের মধ্যে দাবি চাই, সেটা কিন্তু দেওয়া হবে না। দুর্ঘটনা হতে পারে, তো দুর্ঘটনার জন্য কোনো যদি হসপিটালে ভর্তি হতে হয় সেখানে দেওয়া হতে পারে, কিন্তু রোগের জন্য একটা স্বাস্থ্য বিমা করার পর অপেক্ষাকাল হচ্ছে 30 দিন। এই সময়ের মধ্যে, এই 30 দিনের মধ্যে কিন্তু কোনো রোগের জন্য কোনো দাবি করা যাবে না। একজন ব্যক্তির স্বাস্থ্যের নির্ধারক হচ্ছে জীবনযাপন। সে কিভাবে জীবনযাপন করে,
কোন পরিবেশে বাস করে এবং তার জিন কীরকম, তার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কীরকম, বা তার মাসি পিসি যা আত্মীয় স্বজনদের শরীর স্বাস্থ্য কীরকম, বা তার জিন কীরকম, তার উপর তার স্বাস্থ্য ডিপেন্ড করে, জীবনযাপনের উপর স্বাস্থ্য ডিপেন্ড করে, আর পরিবেশের উপর স্বাস্থ্য ডিপেন্ড করে। আচ্ছা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিজস্ব হেলথ ইন্স্যুরেন্স আছে। রাজ্য সরকারের যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা 1948 সালে শুরু হয়েছিল, ঠিক আছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের 1954 সালে হয়েছিল, শুরু হয়েছিল। আচ্ছা, এবার সবশেষে আমরা একটু অভিযোগ সম্পর্কে যে জানবো, যে একজন ব্যক্তির যদি তার দাবিটা প্রত্যাখ্যান হয় কোম্পানির দ্বারা, তাহলে সে কোন ব্যক্তির কাছে যাবে বা কার কাছে যাবে, ঠিক আছে। প্রথমে যদি কারো দাবি প্রত্যাখ্যান হয়, তো প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানিতে একটা নোডাল অফিসার থাকে যে গ্রিভেন্স নিয়ে কাজ করে, ঠিক আছে। যদি কোনো ব্যক্তির কোনো কোম্পানির দ্বারা দাবি প্রত্যাখ্যান হয় এবং যদি ব্যক্তির এটা ফিল হয় বা মনে হয় যে আমার দাবিটা ভুলভাবে প্রত্যাখ্যান করা হয়েছে, তাহলে সে কোম্পানির একটা নোডাল অফিসার থাকে, হ্যাঁ, সেই অফিসারের কাছে সে প্রথমে যাবে। যদি সেই অফিসার কোনোভাবে তার অভিযোগের নিষ্পত্তি না করতে পারে, সেই জন্য, এবং তারপর সেই ব্যক্তি যাবে বিমা লোকপালের কাছে। এবং এই বিমা লোকপালটা স্থাপিত কোন আইন অনুসারে হয়েছিল? 1988 সালের আইন অনুসারে। তাহলে বিমা লোকপাল গঠিত হয়েছিল 1988 সালে, এবং 1988 সালে অভিযোগ প্রতিবিধান আইন অনুসারে এটা IRDA এটাকে স্থাপন করেছিল, যেটাকে বিমা লোকপাল বলে। তাহলে একজন ব্যক্তি যদি তার কোনো কমপ্লেন থাকে, তাহলে সে প্রথম ইন্স্যুরেন্স কোম্পানিতে একজন অফিসার থাকে যে কমপ্লেন নিয়ে কাজ করে, গ্রিভেন্স নিয়ে কাজ করে, হ্যাঁ, তার কাছে যাবে। যদি সেটাও প্রতিবিধান না হয়, তাহলে সে 1988 সালে একটা কমিটি গঠন হয় বা একটা ইনস্টিটিউট গঠন হয় অভিযোগ প্রতিবিধান আইন অনুসারে, সেটা হচ্ছে বিমা লোকপাল। বিমা লোকপালের মূল কাজ হচ্ছে 6 মাসের মধ্যে মীমাংসা করা। বিমা লোকপালের মূল কাজ হচ্ছে 6 মাসের মধ্যে দুটো পার্টিকে, ইন্স্যুরেন্স কোম্পানি এবং যে কাস্টমার, তাকে বসিয়ে, হ্যাঁ, সেটা মীমাংসা করা। 6 মাসের মধ্যে মীমাংসা করা হচ্ছে বিমা লোকপালের কাজ। যদি সেটা মীমাংসা না হয়, তাহলে অন্যান্য মেকানিজম আছে, সেটা আমরা একটু পরে দেখব। এবং এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, অম্বুডসম্যান বা বিমা লোকপাল 20 লাখ টাকা অবধি ক্লেম সেটেল করতে পারে। যদি আপনার ক্লেম হয় 20 লাখ টাকা অবধি বা 20 লাখ টাকার কম, সেক্ষেত্রে কিন্তু আপনি বিমা লোকপালের কাছে যাবেন। যদি আপনার ক্লেম 20 লাখ টাকার বেশি হয় বা 20 লাখ টাকার কম, কিন্তু অম্বুডসম্যানের কাছে গিয়ে বা বিমা লোকপালের কাছে গিয়ে কোনো প্রতিবিধান হয়নি, সেক্ষেত্রে আপনার কাছে অন্যান্য ফোরামের কাছে যাওয়ার সুযোগ আছে। যেমন হচ্ছে এটা জেলা কনজিউমার ফোরাম, হ্যাঁ, সে 1 কোটি টাকা পর্যন্ত সেটেল করতে পারে। যদি আপনার 20 লাখ থেকে 1 কোটির মধ্যে হয়, তাহলে জেলা কনজিউমার কাছে আপনি যাবেন। যদি 1 কোটি থেকে 10 কোটির মধ্যে, তাহলে রাজ্য কনজিউমার ফোরাম। আর জাতীয় কনজিউমার ফোরাম, যদি 10 কোটি টাকার অধিক আপনার ক্লেম হয়, তাহলে আপনি এই যে জাতীয় কনজিউমার ফোরাম আছে তার কাছে যাবেন। তাহলে অম্বুডসম্যান বা বিমা লোকপালের হচ্ছে 20 লাখ টাকার অবধি লিমিট। যদি তার বেশি হয়, জেলা কনজিউমার ফোরাম 1 কোটি পর্যন্ত, 1 কোটি থেকে 10 কোটি রাজ্য কনজিউমার ফোরাম, আর 10 কোটির যদি বেশি হয়, তাহলে জাতীয় কনজিউমার ফোরাম। এই ফোরামগুলো কোন আইনের আয়ত্তায় প্রতিষ্ঠা হয়েছে? সেটা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986। এই অধীনে এই কনজিউমার ইয়েগুলো প্রতিষ্ঠা হয়েছে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, কনজিউমার প্রোটেকশন ফোরাম, কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট হচ্ছে 1986। এই আইনের অধীনে এগুলো প্রতিষ্ঠা হয়েছে। এবং এখানে অভিযোগ করতে কোনো ফিজ লাগে না, এবং ব্যক্তি যে কোনোভাবে ফিজিক্যালি, সে শারীরিকভাবে গিয়ে করতে পারে, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে গিয়ে অভিযোগ করতে পারে, হ্যাঁ, কোনো ইমেল করে অভিযোগ করতে পারে। মানে ব্যক্তিগতভাবে তাকে যে গিয়ে অভিযোগ করতে হবে, সেটা কোনো বাধ্যবাধকতা নেই। সে মেল করে, SMS করে, চিঠি দিয়ে, অ্যাপ্লিকেশন করে
বা কাউকে অন্য কাউকে দিয়ে বা নিজে গিয়ে যে কোনোভাবে সে অভিযোগ করতে পারে, এবং এখানে অভিযোগ করতে কোনো ফিজ লাগে না, একদম নিঃশুল্ক বিনামূল্যে ওই অভিযোগগুলো করা সম্ভব। আচ্ছা, একটা জিনিস যেটা বলবো সেটার নাম হচ্ছে রিবেট বা ছাড়, উৎসাহ ছাড়। একটা আমরা সবাই জানি যে একটা এজেন্ট তিনি একটা পলিসি করলে কিছু কমিশন পান। এবার এটা আইনগতভাবে নিষিদ্ধ যে একটা এজেন্ট তার কমিশন থেকে কাস্টমারকে কিছু ছাড় দেবে। অনেকে এই প্র্যাকটিসটা করে, যারা কাস্টমারকে ছাড় দেয়, দিয়ে বলে আপনার 10% লাগবে না বা 20% লাগবে না, আমি আমার কমিশন থেকে দিয়ে দেবো। সেক্ষেত্রে উৎসাহগত ছাড়, এটাকে রিবেট বলে। সেটা কিন্তু 1938 সালে যে আইন তৈরি হয়েছিল সেই আইনের 41 নম্বর ধারায় এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাই উৎসাহগত ছাড় বা রিবেট এই যে এটাকে 1938 সালে বিমা আইনে 41 নম্বর ধারায় এটাকে নিষিদ্ধ করা হয়েছে। 29 নম্বর প্রশ্নে আমরা দেখব অর্পণ। অর্পণ কথাটা অর্থ হচ্ছে পলিসির অধিকারটাকে স্থানান্তর করা। অনেক সময় আমরা যখন কোনো প্রতিষ্ঠানের কাছে লোন নিই তখন আমরা পলিসি, এলআইসি পলিসি বা যে কোনো কোম্পানির একটা পলিসিটাকে বন্ধক হিসেবে রাখি, ঠিক আছে? সেইখানে এই অর্পণ বা অ্যাসাইনমেন্ট করা সম্ভব। তখন কি করতে হয়, আমাদেরকে লিখিতভাবে জানাতে হয় যে পলিসির যে অধিকার সেটা আমি ব্যাংকে বা অন্যান্য প্রতিষ্ঠান যার কাছে আমি ঋণ নিচ্ছি তাকে স্থানান্তর করছি। এটা একবারে স্থানান্তর করে দেওয়া সম্ভব, আবার শর্তাশীল বা শর্তাধীন অর্পণ হয়, যেখানে বলা হয় যে আমি যদি ঋণটা শোধ করতে পারি তাহলে ব্যাংক আবার পুনরায় আমার নামে পলিসিটাকে হস্তান্তর করবে। তাহলে অর্পণ হচ্ছে অ্যাকচুয়ালি পলিসির মালিকানাটাকে হস্তান্তর করা, ঠিক আছে? এটা জেনারেলি ঋণ নেওয়ার সময় হয়। যদি আমি ব্যাংকের কাছ থেকে ঋণ নিই তখন যদি আমার বন্ধক দেওয়ার মতো কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে আমি পলিসি বন্ডটাকে মানে দিই, অর্পণ করি বা বন্ধক দিই, এবং বন্ধক দেওয়ার সময় অর্পণ প্রক্রিয়াটা করতে হয়। এবং অর্পণ প্রক্রিয়ার অর্থ হচ্ছে লিখিতভাবে বলে দেওয়া যে এই বন্ডের, এই পলিসির মালিক হচ্ছে এই সংস্থা বা ব্যাংক, এবং এখানে হয় একবারে দিয়ে দেওয়া যায় শর্ত ছাড়া, আবার শর্তাধীন স্থানান্তর হয়, যেখানে এটা বলা হয় যদি কোনো দিন ঋণটা সুদসহ শোধ হয়ে যায় তাহলে আবার ব্যাংক ঘুরিয়ে সেই পার্টিটাকে এটা অর্পণ করবে বা হস্তান্তর করবে। আচ্ছা, অর্থনৈতিক পরিকল্পনা সম্বন্ধে আমরা কি জানি এটা এবার দেখে নেবো। অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে এমন একটা পরিকল্পনা যেটা ব্যক্তি স্যালারি পাওয়ার পরই শুরু হয়। একটা অর্থনৈতিক পরিকল্পনা হচ্ছে সেরকম পরিকল্পনা যেটা মানুষ প্রথম স্যালারি পাওয়ার পর শুরু করে। কারণ স্যালারি পাওয়ার পর তার উপার্জন হয় এবং উপার্জনের পর সে তার অর্থনৈতিক পরিকল্পনা শুরু করে। আচ্ছা, এখানে অর্থনৈতিক পরিকল্পনার উপাদানগুলো বলে দেওয়া আছে, আর এখানে বিনিয়োগ পরিকল্পনা ওর উপাদানগুলো বলে দেওয়া আছে। এগুলো সম্পর্কে একবার দেখে নিলেই হবে, এবং এগুলো সম্পর্কে জেনারেলি একটা করে প্রশ্ন আসে। অর্থনৈতিক পরিকল্পনার উপাদান আর বিনিয়োগ পরিকল্পনার উপাদান সমূহ, ঠিক আছে? আচ্ছা, আমরা এই যে বিভিন্ন প্রকার যে ইন্স্যুরেন্স পলিসি আছে সেইগুলো সম্বন্ধে অল্প করে একটু জানবো। একটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, একে বলে মেয়াদি বিমা। মেয়াদি বিমা কি? এটা হচ্ছে পুরো লাইফের উপর। এখানে ম্যাচুরিটি বেনিফিট বা পরিপক্কতার পর বা টার্ম শেষ হয়ে যাওয়ার পর কিছু পাওয়া যায় না। যদি ব্যক্তির মৃত্যু হয় তবেই টাকা পাবে, যদি ব্যক্তির মৃত্যু হয় তবেই টাকা পাওয়া সম্ভব। তাই এখানে পরিপক্কতা বা ম্যাচুরিটি ক্লেম থাকে না, যে 20 বছর পর যে একটা টাকা পাওয়া যাবে, 15 বছর পর টাকা পাওয়া যায়, সেগুলো তো থাকে না। পলিসি চলাকালীন যদি ব্যক্তির মৃত্যু হয় সেক্ষেত্রেই মৃত্যুকালীন দাবি একমাত্র দেওয়া হয়। এইগুলোকে মেয়াদি বিমা বলে। মেয়াদ চলাকালীন যদি ব্যক্তির মৃত্যু হয় তবেই সে টাকা পাবেন, অন্যথায় টাকা পাবে না। যদি পলিসি শেষ হওয়া পর্যন্ত ব্যক্তি জীবিত থাকে তাহলে কোনো টাকা দেওয়া হবে না। হোল লাইফ পলিসি, এগুলো জেনারেলি একটা ইন্স্যুরেন্স মতো
এগুলো হচ্ছে এক ধরনের পেনশন পলিসি, যেগুলো হয়তো কিছু বছর দিলে সারা জীবন ধরে একমাত্র আমৃত্যু পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি পেনশন দেয়। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভিত্তিদানের আশ্বাস। ভিত্তিদানের আশ্বাসে যে বিমা হয় সেগুলোকে বলে এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স, ভিত্তিদানের আশ্বাস বিমা। হ্যাঁ, এইগুলোতে ম্যাচুরিটিও পাওয়া যায়, আবার ডেথ ক্লেমও হয়। হ্যাঁ, যদি পলিসি মেয়াদ চলাকালীন ব্যক্তির মৃত্যু হয় তাহলে ডেথ ক্লেমও দেওয়া হয়, এবং যদি মৃত্যু না হয় তাহলে মেয়াদের শেষে আপনাকে পরিপক্কতা দাবিও দেওয়া হয় বা ম্যাচুরিটি ক্লেমও দেওয়া হয়। এগুলোকে কি বলে? ভিত্তিদানের আশ্বাস বিমা। ভিত্তিদানের আশ্বাস বিমা, ঠিক আছে। এছাড়াও যেটা রয়েছে এটা টাকা ফেরত বিমা, যেগুলোকে মানি ব্যাক পলিসি বলে। পলিসি করলে সবই একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা করে টাকা রিটার্ন আসে, সেইগুলোকে মানি ব্যাক পলিসি বা টাকা ফেরত বিমা বলে। আর একটা হচ্ছে অ্যানুইটি পলিসি। অ্যানুইটি পলিসি মানেও পেনশন বিমা, কিন্তু অ্যাকচুয়ালি অ্যানুইটি পলিসিতে একবার টাকা দেওয়া হয়, মানে একবার এককালীন একটা টাকা দিলে সারা জীবন পেনশন পাওয়া সম্ভব। অ্যানুইটি হচ্ছে এক ধরনের হোল লাইফ ইন্স্যুরেন্স, ঠিক আছে। অ্যানুইটি বা পেনশন পলিসি হচ্ছে হোল লাইফ ইন্স্যুরেন্স, এবং এখানে অ্যানুইটিতে অ্যাকচুয়ালি এককালীন টাকা দেওয়া হয়, এবং এককালীন টাকা দেওয়ার পর ব্যক্তি যতদিন জীবিত থাকে ততদিন তাকে পেনশন দেওয়া হয়। এছাড়াও আরও দুই ধরনের পরিকল্পনা হয়: অংশগ্রহণকারীর পরিকল্পনা আর অংশগ্রহণকারী পরিকল্পনা। সাপোজ যারা অংশগ্রহণ করে না, অংশগ্রহণকারী মানে হচ্ছে কোম্পানির সাথে প্রফিটে অংশগ্রহণ করা। অংশগ্রহণকারী বা সমতুল্য পরিকল্পনা হচ্ছে সেই ধরনের পরিকল্পনা যেখানে কোনো কোম্পানির প্রফিটের উপর তার ম্যাচুরিটি বা ডেথ ক্লেম ডিপেন্ড করে। কোম্পানি যদি ভালো প্রফিট করে তাহলে তার ডেথ ক্লেম বা ম্যাচুরিটি খুব ভালো হবে। আর অংশগ্রহণকারীতে আগে থেকেই বলে দেওয়া থাকে যে কতটা ডেথ ক্লেম বা কতটা ম্যাচুরিটি পাওয়া সম্ভব। অংশগ্রহণকারী পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা যেখানে কোম্পানির লাভের সাথে পলিসি হোল্ডারের বা কাস্টমারের দাবিটা লিঙ্কড হয়ে যায়। কোম্পানি যদি ভালো কাজ করে, ভালো লাভ করে প্রতি বছর, তাহলে তার ইন্স্যুরেন্সের দাম বাড়ে, তার দাবিগুলো, সেটা ডেথ ক্লেম হোক, ম্যাচুরিটি ক্লেম হোক, সমস্ত দাবির পরিমাণ বৃদ্ধি পায়। আর অংশগ্রহণকারী পরিকল্পনা হচ্ছে সেই ধরনের পরিকল্পনা যেখানে কোম্পানির লাভে লোকসানের সাথে কোনো কাস্টমারের কোনো দায় নেই। পলিসি শুরু করার আগে গ্যারেন্টিযুক্তভাবে বলে দেওয়া হয় যে ডেথ ক্লেম এত পাওয়া সম্ভব আর ম্যাচুরিটি ক্লেম এত পাওয়া সম্ভব। আচ্ছা, এতক্ষণ যে বিমাগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে প্রচলিত বিমা। যে আমি টার্ম ইন্স্যুরেন্সের কথা বললাম, ঠিক আছে, মেয়াদি বিমা, অংশগ্রহণকারী বিমা, অংশগ্রহণকারী বিমা, ভিত্তিদানের আশ্বাসে বিমা, টাকা ফেরত পলিসি বা যাবজ্জীবন বিমা বা হোল লাইফ ইন্স্যুরেন্স বা অ্যানুইটি, এগুলো হচ্ছে প্রথাগত। দুটো অপ্রথাগত রয়েছে, সেটা হচ্ছে যে সার্বজনীন এবং পরিবর্তনশীল জীবন, যেটা একটা মানুষের লাইফের উপর করা হয় না, অনেকগুলো ব্যক্তির উপর করা হয়। সার্বজনীন বা পরিবর্তনশীল জীবন বিমা। সার্বজনীন বা পরিবর্তনশীল জীবন বিমা হচ্ছে অপ্রচলিত, দুটো অপ্রচলিত। আগে যেগুলো বললাম সেগুলো প্রচলিত জীবন বিমা, এখন যে দুটো ছোটো ছোটো জিনিসের কথা বলবো সেটা হচ্ছে অপ্রচলিত জীবন বিমা। একটা হচ্ছে সার্বজনীন বা পরিবর্তনশীল জীবন, যেটা একটা ব্যক্তির উপর করা হয় না। আর একটা আছে ইউনিট সংযুক্ত বিমা। ইউনিট সংযুক্ত বিমা, যেটা খুব সংক্ষেপে বললে শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে। সেখানে শেয়ার মার্কেটে যেমন রিটার্ন আসবে সেই রকম হবে। কোম্পানি কাস্টমারের টাকাটা নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, শেয়ার মার্কেটের উপর এটা ডিপেন্ড করবে। তা এটার সাথে শেয়ার মার্কেটের সাথে যেহেতু প্রচলিত বা যেগুলো চলছে জীবন বিমা, সেগুলোর সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। জীবন বিমা জেনারেলি একটা মানুষের উপর হয়, তাহলে আর যে জীবন বিমা অনেকগুলো সার্বজনীন বা পরিবর্তনশীল হয় সেগুলো প্রচলিত নয়। আরেকটা হচ্ছে যেটা শেয়ার মার্কেটের সাথে লিঙ্ক, সেগুলো হচ্ছে অপ্রচলিত। যেমন সার্বজনীন পরিবর্তনশীল জীবন বিমা, সেটা হচ্ছে অপ্রচলিত। ইউনিট
সংযুক্ত বীমা। ইউনিট সংযুক্ত বীমা হচ্ছে অপ্রচলিত। সার্বজনীন আর পরিবর্তনশীল জীবন বীমা হচ্ছে অপ্রচলিত, আর ইউনিট সংযুক্ত বীমা হচ্ছে অপ্রচলিত। বাকি যা যা বললাম সবই প্রচলিত বীমা।